হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে, একটা ছোট অ্যানাউন্সমেন্ট ছিল গ্রুপে, আপনারা কি দেখছেন? জি ভাইয়া। দেখছি। অ্যানাউন্সমেন্ট দেখি কেমন লাগছে বলেন। তো আরেকবার বলতেন দেখি। আচ্ছা, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমরা তো বলছিলাম যে আমাদের টপ 3 পারফর্মার যারা হবে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ইনসেন্টিভাইজ করব। কিন্তু এখন আপনাদের রেসপন্স এত ভালো যে আমাদের কাছে মনে হলো যে শুধু 3 জনকে দিলে তো হচ্ছে জিনিসটা আনফেয়ার হচ্ছে অনেকের সাথে। কারণ হচ্ছে যদি দেখা যায় যে যখন আমরা কোয়েশ্চেন আনসার করি, যে আগে হ্যান্ড রেজ করতে পারছে একটা সেকেন্ডের মানে ব্যবধানে হচ্ছে যে যে আগে করছে সে আগে চলে আসতেছে, বাট আপনার 1 সেকেন্ড দেরি হয়েছে দেখে হচ্ছে যে আপনি পরে চলে গেছেন। এটা তো একটা ধরেন খুব লাকের উপর একটা জুয়া খেলা হচ্ছে। এটা খুব বেশি ফেয়ার কিছু না। কিন্তু আমাদের তো সীমাবদ্ধতা আছে, ওই জন্য আমরা প্ল্যান করছি 4 to 8, টপ 4 থেকে টপ 8 পর্যন্ত আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা ইনসেন্টিভাইজ করব, যেটা হচ্ছে যে আপনারা আমাদের যে ইফতার মাহফিল আছে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আপনাদের যে মানে ফিটা থাকছে আমরা আপনাদের থেকে কোনো ফি নিব না। যদি আপনারা আসতে চান তাহলে হচ্ছে যে আপনারা আসতে পারেন, ফ্রিতে আসতে পারেন। এইটা হচ্ছে বিষয়। এখন এখানে কথা আছে যে কিছু বিষয় আপনাদের জয় জয় আমাদের গেস্ট যুক্ত হয়েছে, ভাইকে একটু ফ্লোর দিতে চাচ্ছি আর কি। ওকে, রুকাইয়া কি ওকে আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে অ্যানাউন্স করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের সেশনটা আমাদের 10টা 10-এ শুরু হবে। তার আগে হচ্ছে আমাদের সম্মানিত একজন অতিথি আছে, ওনারও আসলে একটা প্রোগ্রাম আছে, তো ভাই 2-3 মিনিটের জন্য জয়েন করছে, আমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবে। আর আজকে আমাদের সাথে যিনি যুক্ত আছেন উনি হচ্ছে ফেনীর কৃতি সন্তান এবং সফল একজন উদ্যোক্তা, যাকে আসলে তরুণরা উদ্যোক্তাদের আইডল হিসেবে মনে করে। আহ উদ্যোক্তা আব্দুল হাসান ভাইকে অভিনন্দন আজকে আমাদের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। ভাই কিন্তু খুবই চমৎকার একজন মানুষ। যারা হচ্ছে আসলে ভাইয়ের সাথে কাজ করে, ভাইয়ের সাথে চলে, তারা আসলে খুব ভালো করে বুঝে। এবং ভাই যখন শুনতেছে আমাদের এরকম একটা আয়োজন চলতেছে এবং ফেনী ডিবেট ফোরাম অনেকগুলা আহ হচ্ছে চমৎকার চমৎকার কাজগুলো করতেছে, ভাই কিন্তু খুবই মানে ভালো লাগছে আর কি ভাইয়ের কাছে। এমনকি নেক্সট টাইম যখন বলছি আমরা একটা বিতর্ক উৎসব করব, তখন ভাই নিজ থেকে বললো হ্যাঁ তোমরা এই ধরনের কাজগুলো করো, ভাই সার্বিকভাবে সহযোগিতা করবে। তো আমি আর দেরি না করে আব্দুল হাসান ভাইকে ফ্লোর প্রদান করছি। ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমার? ভাই জি ভাই, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি ভূমিকা ছাড়া শুরু করে দেই, কারণ হচ্ছে বেসিক্যালি আমি 3-4 মিনিট থাকবো। তো আমার খুব ভালো লাগতেছে যে আমার জেলা তো ফেনী, তো ফেনীর বিতার্কিত একটা কর্মশালা করতেছে, এটা কিন্তু আমার জন্য আনন্দের। ভাই কারণ আমি আপনাকে একটু ঢাকা, দেখতে চাচ্ছিলাম ভাই, যদি সুযোগ থাকে তাহলে ক্যামেরাটা ওপেন করেন, বাকিরা আচ্ছা সবাই আচ্ছা দেখুন। আচ্ছা, অসুবিধা নেই। আমি একটা ডাক্তারের চেম্বারে আছি আর কি, অসুবিধা নেই। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ 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 ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা বলবো যে আমি ঢাকা আসি 2005 সালে। আমি শাইন একাডেমিতে পড়াশোনা করেছি। এসএসসি দিয়ে আমি যখন ঢাকা আসছি, আমি তো প্রথমে এসে আমার মনে পড়ে আমি ইটিভির একটা প্রোগ্রাম আছে মুক্ত খবর, এটাতে জয়েন করি এবং এরপর থেকে মিডিয়া সাংবাদিকতার সাথে ইনভলভ ছিলাম, সাংবাদিকতা পড়াশোনা করেছি, এরপর বিভিন্ন জায়গায় কাজ করে এখন ব্যবসায়ী হয়েছি। মানে আমি যেটা দেখছি যে যারা বিতর্ক থেকে উঠে আসছে তারা কিন্তু ঢাকা শহরের খুব ভালো ভালো জায়গায় রোল প্লে করে, মানে সংগঠক হয়, কেউ হয়তোবা দেখা যায় কোনো একটা প্রতিষ্ঠানে ভালো জায়গায় ভলেন্টিয়ারি করে, কোথাও হয়তোবা দেখা যায় ব্যবসায়ও সে ভালো করে। সো এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা অনেক নলেজ গ্যাদার করে, তারা অনেক পড়াশোনা করে, তারা একজন ভালো সংগঠক হয়, তারা অনেক আপডেটেড ইনফরমেশন রাখে এবং এই জন্য কিন্তু রেসপন্সিবিলিটি আরো বেশি। যখন আমরা একটা কোনো স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে যখন আমি বিতার্কিক অথবা আমি লিডার, তখন কিন্তু আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি। হয়তোবা দেখা যায় আমার কথার ভ্যালু আছে, আমার হয়তোবা একটা জাজমেন্টের একটা ভ্যালু আছে, আমার হয়তো বন্ধুদের মধ্যে একটা কমেন্টের একটা গুরুত্ব আছে। সো এই জন্য কিন্তু আমাকে সবসময় যেটা খেয়াল রাখতে হবে, আমার মধ্যে একটা যেন লিডারশিপ থাকে, আমি যেন একটা রেসপন্সিবল হয়ে আমি ডিসিশন দিতে পারি। হ্যাঁ, আমার একটা বিতার্কিক হিসেবে আমার একটা আইডেন্টিটি আছে, দেন কিন্তু আমার একটা আইডেন্টিটি তৈরি হয় লিডার হিসেবে। কারণ আমার কথা হয়তো বা টিচাররা অনেক সময় শুনে, আমার কথা দেখা যায় যারা ডিসিশন মেকিং এ থাকে তারাও শুনে। সো আমরা যেন এটাকে পারফেক্টলি দিতে পারি, আমরা যেন এটা জাজমেন্টাল হতে পারি, আমরা যেন
সব দিকের সবার মতামত শুনে একটা লিডারশিপ রোলটা ভালোভাবে প্লে করতে পারি, এটা আমার একটা অনুরোধ থাকবে। আর আমি যেহেতু বিতর্ক ভালো বুঝি না, সো এইটা আমি খুব বিতর্ক নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আমি চাই প্রত্যেকটা, এখানে আমার হয়তো বা সিনিয়র কেউ নয়, আমি তুমি করে বলি, তোমরা সবাই একটা ভালো লিডার হিসেবে গড়ে উঠো। এবং এই যে জুলাই বিপ্লবের পরে তোমরা তো দেখতে পাচ্ছ প্রচুর ক্রাইসিস ইন লিডারশিপ। আমাদের আমাদের একদল বলছে যে না, এই ইয়াংদের থেকে ডিসিশন মেকিং কোনো ভূমিকা রাখার সুযোগ নাই। এটা কিন্তু না। তোমরা যদি নিজেদেরকে অনেক বড়, আমি 2019-এ মালয়েশিয়া একটা প্রোগ্রামে যাই। আমি যেই যুব মন্ত্রী ছিল তার বয়স ছিল তখন 26। আমার এখনো মনে পড়ে উনি বাম হাতে লিখত। সো মাত্র 26 বছর বয়সে উনি কিন্তু মন্ত্রী হয়েছে। এখনো আমাদের অনেক এক্সাম্পল আমাদের এখন আছে, কিন্তু এটা ওরা কিন্তু ইলেক্টেড হয়ে একটা প্রসেসের মধ্যে হয়েছে, এরকম বিপ্লবের পর হয়নি। সো এই জন্য আমি বলবো আমাদের তরুণদের অনেক কিছু রোল প্লে করার সুযোগ আছে। তোমরা শুধু একটু নিজেরা চিন্তা করবা যে আমি পারবো, আমরা পারবো। এবং আমি বিশ্বাস করি এখানে যে 40 জনের মতো আছে, তারা, আমি মনে করি তারা আধুনিক ফেনী, আধুনিক বাংলাদেশ, আধুনিক পৃথিবী গড়ার একটা বড় ভূমিকা রাখবে। ব্যক্তিগত জীবন থেকে যদি কোনো, সবার কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক ধরনের সংকীর্ণতা থাকে, অনেক ধরনের ব্যর্থতা থাকে, অনেক ধরনের নেগেটিভ প্র্যাকটিসেস থাকে। আমি বলবো এগুলা সরাই ফেলতে হবে। ধরো আমি মিথ্যা কথা বলি, হয়তোবা আমি কমিটমেন্ট রাখতে পারি না, হয়তোবা হইতে পারে যে আমি বন্ধুদের সাথে আমরা কিন্তু অনেক সময় বলে ফেলি যে না, এইটা, এই কমিটমেন্ট দিয়ে আমরা রাখতে পারি না। আমি বলবো যে এগুলাও যেন না থাকে, অন্তত পক্ষে লিডারদের মধ্যে এগুলা থাকা মানায় না। সো আমি ফেনীতে কোনো একটা ফিজিক্যাল প্রোগ্রামে থাকবো, আমি ওই দিন নোমানের সাথে আলোচনা করতেছিলাম আমরা একটা বিভাগীয় বিতর্ক উৎসব করব, মানে এটা নোমানরা করবে, আমি জাস্ট একটা বললাম আর কি, যেন বড় করে আমরা কিছু করতে পারি। আমরা কিন্তু ফেনী এমনিতেই সারা বাংলাদেশের এখন কিন্তু চোখ ফেনীর উপর, শুধু চিকেন নেকের কারণে না, এটা পলিটিক্যালি অনেক ইম্পর্টেন্ট, এটা ইকোনমিক্যালি অনেক ইম্পর্টেন্ট। সো এই এই গর্বটা যেন আমরা ধরে রাখতে পারি, ঠিক আছে, এটা থাকবে। আর আমি ইনশাল্লাহ দেখা হলে অনেক কথা হবে। আর আমি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর দিব। আর আমি ইনশাল্লাহ অনেক বড় একটা ফিজিক্যালি অনেক বড় সেশন নিব ইনশাল্লাহ ফেনী এসে। আজকে আপনারা বিতর্ক যে ইয়ে আছে, আর আমি ছোট একটা দুইটা প্রশ্ন নিতে চাই, নোমান, আর কিছু। আচ্ছা আচ্ছা, মানে কারো কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে আমরা 1 মিনিটের মধ্যে হচ্ছে এই সেশনটার মানে শেষ করবো আর কি। কারো কোনো কিছু যদি জানার থাকে খুব ছোট্ট করে। উম আহ, আসলে ওদের মনে অনেক কোশ্চেন আমি জানি, বাট হচ্ছে এখন ওরা বুঝতেছে না আসলে কোন কোশ্চেনটা করবে, সম্ভবত এমনটা হইতে পারে। আহ, ভাইয়া, এই- অফলাইনে কি ঢাকার মধ্যে কোনো ফর্ম ছাড়া করার ইচ্ছা আছে, আর আগামীতে পাবো আমরা? আচ্ছা, যেটা হচ্ছে আমরা একটা ফেনীতে আমরা এটা নোমান ইনশাল্লাহ করবে একটা লিডারশিপ টাইপের আর কি, মানে বিতর্ক তো আমরা করি, কিন্তু যেন আমরা আমাদের রেসপন্সিবিলিটি, সোশ্যাল ভ্যালুস, কানেক্টিভিটি, এগুলা সব, যদিও এটা তোমরা জানো, কিন্তু তাও একটা ফর্মাল করে যেন আমরা এগুলা বলতে পারি, এরকম কিছু আমরা অবশ্যই প্ল্যান করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আর নেক্সট টাইম হচ্ছে ভাইয়ের সাথে আমাদের লং একটা সেশন হবে, এবং আমরা আশা রাখি ভাই আমাদেরকে সেই জায়গায় সময় দিবে। ধন্যবাদ ভাইয়াকে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ সামনের কোনো আচ্ছা, সেশনে চ্যাট আবার কথা চ্যাট হবে। বক্সে আমি কয়েকটা, কেউ কিছু বলেছে যে বড় কোনো প্রোগ্রামে পাবো কিনা, কোনো কিছু হচ্ছে এভরিথিং, আমি অবশ্যই আছি। আমার যদি সময় সুযোগ হয়, এটাই আমার কাজ, ইন্সপায়ার করা। তো অবশ্যই আমি থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আমাদের সেশনে চলে যাচ্ছি সরাসরি। আমাদের আজকের আমি সেশন। একটু লিভ নিলাম হ্যাঁ, ঠিক আছে নাকি? ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আর আমি আমি জি, আমি মিউট করে শুনতেছি, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে 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 ঠিক ভাইয়া, আছে, থাকেন। ওকে ওকে। ওকে, হ্যাঁ, থ্যাংক আসসালামু ইউ, আলাইকুম। আসসালামু আলাইকুম। রুকাইয়া, তোমাকে ফ্লোর প্রদান করতেছি। আমাদের হচ্ছে আম, সৌরভ ভাই সম্ভবত জয়েন করছে। হ্যাঁ, জয়েন করছে কিনা একটু চেক করবেন, তাহলে আমি শুরু করে দিই, যেহেতু অলরেডি আমরা 10টা 14 হয়েছে। নোমান ভাইয়া একটু ইনশিওর করবেন যে সৌরভ ভাইয়া জয়েন করেছে কিনা। হ্যাঁ, ভাইকে আমি নক দিছি।
হ্যাঁ রুকাইয়া, ভাই হচ্ছে জয়েন করছে, তুমি স্টার্ট করো। ওকে, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম সকলকে যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন। আমাদের সেশন চলছে তর্ক তর্জনী 1.0 পর্ব 5, যেখানে আজকে আমরা শিখবো যুক্তি খণ্ডন এবং পুনর্গঠন কৌশল সম্পর্কে এশিয়ান সংসদীয় বিতর্কের। আজকে আমাদের ট্রেনার হিসেবে উপস্থিত আছেন জিল্লাল হোসাইন সৌরভ ভাইয়া। ভাইয়ার পরিচয় যদি বলতে হয়, ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের এক্স জেনারেল সেক্রেটারি। সো উইদাউট মেকিং এনি ফার্দার ডিলে, যেহেতু আমরা 10টা 16 হয়ে গেছে এবং আমরা সেশনটা অলরেডি লেট হয়ে যাচ্ছে, আমরা আর দেরি করবো না, ভাইয়াকে ফ্লোর দিচ্ছি। জিলাল হোসেন সৌরভ ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ফ্লোরটা নিলাম, আমরা শুরু করি ফার্দার কোনো ডিলে না করে। আই থিঙ্ক আচ্ছা, এখানে ডিবেট করছেন আগে কে কে একটু আমাকে জানাবেন, একটু হ্যান্ড রেইজ করেন কারা কারা ডিবেট করছেন আগে, 2-4টা পার্লামেন্টারি ডিবেট করছেন। আচ্ছা, 13-14 জনের মতো আপনারা ডিবেট করছেন আমি ধরে নিলাম। অনেক মানুষজন আপনারা আছেন, বাট 13-14 জনের বেশি ডিবেট করেন নাই। ওকে, এই তো 15 জন সংসদীয়, রাইট? ওকে, ফাইন। আচ্ছা, আমরা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। হ্যান্ড রেইজ করছেন, এখন একটু নামায় ফেলেন। আমরা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করব, আমরা বেশিক্ষণ চালাবো না, 11টার মধ্যে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। সুফিয়ান আমাকে যেটা বললো সেটা হচ্ছে আপনারা বেশিরভাগই নবীন ডিবেটার, সো আমি ওভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন হচ্ছে সাথে সাথে করে ফেলবেন, নো প্রবলেম। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা যুক্তি খণ্ডন আর একটা যুক্তি গঠন। আপনাদের এর আগে মনে হয় 3 থেকে 4টা সেশন বা 5টা সেশন হয়ে গেছে। সো স্পিকার, পার্লামেন্টারি ডিবেটের স্পিকার রোল যখন আমরা আলোচনা করতে যাই একদম প্রিলিমিনারি, তখনই কিন্তু আমরা কিভাবে যুক্তি গঠন করতে হয়, ফ্রেমিং করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করি। সো আজকে আমরা যেটা একটু চেষ্টা করব সেটা হচ্ছে যুক্তি খণ্ডনটা আসলে কিভাবে করে, এটা নিয়ে একটু বেশি আলোচনা করব। যুক্তি খণ্ডন করতে পারলেই আসলে যুক্তি গঠন অর্থাৎ রিকনস্ট্রাক্ট হয়ে যাবে। যুক্তি গঠন একটা জিনিস, রিকনস্ট্রাক্ট আরেকটা জিনিস। ধরেন কোন একটা যুক্তি আপনি খণ্ডন করলেন, খণ্ডন করার পরের যে ডিসকাশনটা, ওই ডিসকাশনটাকে আমরা রিকনস্ট্রাকশন বলি আর কি, যুক্তি পুনরায় গঠন। এটাকে আমি যুক্তি গঠন বলছি যদিও। ওকে, আচ্ছা, আপনাদের আগে যারা ডিবেট করছেন, এখানে প্রায় 16 জনের মতো আপনারা হ্যান্ড রেইজ করছেন। আমাকে কেউ একজন বলেন আপনারা আসলে যুক্তি খণ্ডন কিভাবে করেন। ধরেন আপনাকে অপোজিশন থেকে একটা যুক্তি দিল, আপনি আমি যদি ধরেন একটা যুক্তি দেই, একটা সহজ একটা যুক্তি দেই। ধরেন আমি যুক্তি দিলাম এরকম যে মোশনটা যদি আমি এরকম ধরি, একটু খেয়াল করেন, হ্যাঁ আপনাদের থেকে শুনবো, তারপরে আমি যুক্তি খণ্ডনের ডিসকাশনটা করব। ধরেন একটা মোশন এইরকম, এই সংসদ মনে করে একজন শিশুর, ধরেন একজন শিশুর তার মায়ের সাথে জেলে থাকা উচিত। কনটেক্সটটা এরকম, তার মা একজন বড় ধরনের আসামি, তার শিশু, ছোট্ট একটা শিশু, 5-6 বছরের একটা শিশু বা 4-5 বছরের শিশু, এমন একটা সিচুয়েশনে ওই শিশুটার আসলে তার মায়ের সাথে থাকা উচিত। এটা একটা ডিবেটের ধরেন মোশন। আপনি যদি এটার পক্ষে যুক্তি দেন, একটা যুক্তি দেন আমাকে, এবং ওই যুক্তির খণ্ডনটা একটু কেউ কেউ আমাকে বলতে পারবেন যে খণ্ডনটা কিরকম হবে। আমি একদম বেসিক ডিসকাশন করতেছি, আমরা 1-to-1 আলাপ করে আমরা একটু বোঝার চেষ্টা করব যুক্তি খণ্ডন এবং গঠন কিভাবে করে। ওকে, কেউ যদি একটু বলেন। আচ্ছা ভাইয়া, আমি বলবো। হ্যাঁ, শিওর। আচ্ছা, এখানে আপনি যেহেতু বলছেন যে পক্ষের কথাটা, এটা যে যুক্তি খণ্ডন করতে হবে, তো সেক্ষেত্রে বলতে পারি যে শিশু অবশ্যই তার মায়ের সাথে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন আসামির কাছে যখন তিনি একজন মা, ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু একজন আসামি। আসামির কাছ থেকে একটা শিশু কি বা শিখবে? এছাড়াও একটা শিশু যখন জেলে বড় হবে ওই মায়ের সাথে, তখন দেখা গেছে তার মেন্টালিটিও ওভাবে সেট হয়ে যাবে, যার কারণে এটা আমরা কখনোই সমর্থন করি না। ওকে, সো আর কেউ, আমরা একটু মনে রাখি আপনার নাম কি, একটু নামটা বললে তারপরে বললেন। নাম কি আপনার? মিতু।
ওকে, মিতু আমাদেরকে একটা আইডিয়া দিল, সেটা হচ্ছে আমি একটু বলি আরেকবার কনসাইজ করে। সেটা হচ্ছে মা যেহেতু আসামি, ওনার প্রথম যে যুক্তিটা যদি থাকা উচিত কেন, কারণ মায়ের সাথে থাকা উচিত, এখানে তেমন ব্যাখ্যা নাই। আর কেন থাকা উচিত না, যুক্তি খণ্ডনে তিনি যেটা বললেন সেটা হচ্ছে আসামির সাথে থাকলে আসলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। সমস্যাগুলো দেখতে কিরকম সেটা আসলে অ্যানালাইজ আমরা পাই নাই। ওকে, সো তবে এখানে যেটা ক্লেইমের মতো আসছে আর কি ওনার যুক্তি খণ্ডনটা, অন্য কেউ, আমি একটু সহজ করে দিলাম আলাপের পরে, অন্য কেউ একটু বলেন পক্ষে কি হইতে পারে, ওই পক্ষের যুক্তিটা খণ্ডন করলে আপনি কিভাবে খণ্ডন করবেন? আর কেউ একটু ইন্টারেক্টিভ করেন, আপনি যতটুকু বোঝেন ততটুকু পক্ষ থেকে বললে। হয়তো আমি বলি একটু, পক্ষ থেকে হয়তো যুক্তিটা এমন ভাবে আসতে পারে যে একটা বাচ্চা ছোট থেকে ওর মায়ের টাচটা খুব বেশি পরিমাণে প্রয়োজন। সো অপোজিশন থেকে হয়তো বা রিবাটে এইভাবে আসতে পারে যে বাচ্চাটা যখন বড় হচ্ছে, ছোট থেকে মায়ের টাচটা পাইছে ঠিক আছে, বাট সেই বাচ্চাটা যখন বড় হয়েছে ও কিন্তু ওর আশেপাশে পরিবেশ থেকে শুনবে যে ওই বাচ্চাটা ছোট থেকে অলরেডি কারাগারে ছিল, বা ও কেমন হবে, ও কিন্তু পরবর্তীতে হচ্ছে যে কোপ আপ করা বা অ্যাডাপ্টেশনের প্রবলেম হবে পরবর্তীতে, ও সমাজে যখন এস্টাবলিশ হবে বা সমাজেও পরিচয় দেখাতে যাবে। রেদার ও যদি মায়ের টাচে না থেকে, ওর মা কিন্তু অলরেডি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে আছে, তো ওখানে কিন্তু ওর একটা লাইফ রিস্ক আছে, ওর মা ওকে ইউজ করে হয়তো বা জেল থেকে বের হওয়ার ট্রাই করতেছে, এরকম জিনিসপত্র আসতে পারে। সেকেন্ডলি বাচ্চাটা হচ্ছে যে ফিউচারে প্রবলেম আসতে পারে। আর এটা একটা অল্টারনেটিভ হচ্ছে যে ওই যে মাদারলি যে কেয়ারটা, সেটা হয়তো বা সে তার পরিবারের, তার মাদারলি যে নেইবার বা ফাদারলি নেইবার, এই জায়গাগুলো থেকে সে হচ্ছে যে পেতে পারে, যেহেতু ওর মা অলরেডি একটা ক্রাইম করে গেছে। সো বাচ্চাটাকে ওর বাবার দিকের কেউ বা মায়ের দিকের কেউ হচ্ছে যে এই কেয়ারটা দিয়ে ইয়া করতে পারে, অথবা সে হচ্ছে অন্য কোনো যে আশ্রম বা বাচ্চাদেরকে যারা লালন পালন করে ওইরকম কোনো সেন্টারে ও হয়তো বড় হতে পারে, সেখানে ওকে, ভেরি গুড। হ্যাঁ, রাইট রাইট, রুকাইয়া জাহান, আমরা একটা ভালো আইডিয়া পাইছি। সো এইবার একটু আমরা খেয়াল করি, এইটা আমাদের একটা জায়গা, আমরা আসলে রিবারটা আসলে কিভাবে করব। আরেকজন মুজাহিদ বলতে চাচ্ছে, আমরা আরেকজনের কাছ থেকে শুনি, তারপরে হচ্ছে আমরা আগে। হ্যাঁ, আচ্ছা ভাই, প্রথমত যে বিষয়টা, একটা বাচ্চা কেন তার মায়ের সঙ্গে থাকবে, এটা যখন আমি চিন্তা করি আমাদেরকে প্রথমে কিছু কনসেপ্ট মাথায় আসে। প্রথম যে কনসেপ্ট মাথায় আসে যে যেহেতু হচ্ছে যে সেই বাচ্চাটাকে তার মাটা 9 মাস ধরে মানে গর্ভ ধারণ করছে, সো সেই মায়ের কাছে বাচ্চাটা সেফ, একটা কনসেপ্ট আসে। সেকেন্ড যে কনসেপ্টটা আসে, বাচ্চাকে মানে ব্রেস্ট ফিডিং করানোর একটা বিষয় আসে। থার্ড যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে যে সেই মা হবে সেই বাচ্চার প্রোটেক্টর, এবং সেই মা আস্তে আস্তে হচ্ছে যে বাচ্চাটাকে এই পৃথিবীর যে অ্যাডাপটেশনের ফেজ গুলো থাকে সেই ফেজ গুলোতে হচ্ছে যে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে যে একটা বিষয়। আর এই জিনিসটা বলা হয় যে একটা বাচ্চার আপব্রিঙ্গিং এবং তার যে হোল যে লাইফটা কোন দিকে যাবে সেটা বাবার চেয়ে অনেকাংশে বেশি মায়ের উপর নির্ভর করে। তো এইটা হচ্ছে যে আমাদের একটা বেসিক কনসেপ্ট থাকবে যে এই জন্য অ্যাকচুয়ালি অন্তত শুরুর দিকে যে ফেজটা হইতে পারে সেই ফেজটা হচ্ছে যে আমরা হচ্ছে যে চাইবো যে বাচ্চাটা মায়ের কাছে থাক। এটা হচ্ছে যে বলা যায়। যখন এখানে কোয়েশ্চেন থাকবে অপোজিশন থেকে যে আপনি কেমনে হচ্ছে যে বাচ্চাটাকে রাখবেন, তখন আমরা বলবো যে আমরা যদি এক্স্যাক্টলি একদম সারা মানে একটা লম্বা সময় না হোক, অন্তত শুরুর দিকে 1.5-2 বছর 2.5 বছর ওই যে ফেজটা, সেই ফেজটা হচ্ছে যে আমরা চাইবো যেন থাকে। তাহলে সে মায়ের ওই কেয়ারটা হচ্ছে যে কিছু মানে মানে কিছু অংশে পাবে। কিন্তু যখন আমরা অপোজিশনে আসবো তখন আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজটা মানুষকে তার জন্মের আগে থেকেই ট্যাগ লাগায় দেয়। আমাদের সমাজটা এমন হয়ে যায় যে সেটা হচ্ছে যে একটা মানুষ যখন বড় হচ্ছে তখন থেকেই ট্যাগিংটা শুরু করে দেয় যে বাচ্চাটা জন্মাইছে কোথায়, জন্মাইছে জেলে, কি জেলে কেন জন্মাইছে, ওর মা এই কাজটা করছে, তার মানে কি মা তো অপরাধী, বাচ্চাটা জন্ম নিয়ে হচ্ছে যে সে অপরাধের ট্যাগটা তার উপরে নিয়ে চলে আসছে। এরপর সেকেন্ড যে বিষয়টা ঘটবে যে সে বাচ্চাটা ঠিক কয়দিন ধরে মায়ের সঙ্গে থাকতেছে, ধরলাম 6 বছর, 6 বছর হইলে সেখানে মানে হবে কি যে সেই বাচ্চার মানে আপব্রিঙ্গিং এর ইনিশিয়াল যে ফেজটা, যেই ফেজে তার সে বেসিক জিনিসপত্র ধরতে শিখে, সেই সেই ফেজটা হচ্ছে যে একদল অপরাধীর মধ্যে। তার মানে কি তার স্টার্টিংটাই হচ্ছে যে খুব বাজে। আর এরপর যখন হচ্ছে যে সে ধরেন চলে আসলো, দেন কি হইলো, সে তার ফ্যামিলিতে মা ছাড়া কাউরে চিনে না। সে অন্য যখন সেই ফ্যামিলি মেম্বারদেরকে পাচ্ছে অথবা কোনো কেয়ার পাচ্ছে, তখন সেটাও তার কাছে অপরিচিত। তার মানে কি আমরা শুরুতেই বাচ্চার লাইফটাকে একটা খুব বাজে জায়গায় ফেলে দিছি। কিন্তু সেখানে যদি আমরা এই একটা কাজ করতাম যে জন্মের পরপরই বাচ্চাটাকে একটা স্বাভাবিক পরিবেশে মানে রাখতাম, হয়তোবা তার
তার আপব্রিঙ্গিং একটু প্রবলেম হইতো, সে প্রপার ব্রেস্ট ফিডিং বা ওই ধরনের ফ্যাসিলিটিস কম পাইতো, কিন্তু সে একটা সুস্থ পরিবেশে মানুষ হইতে পারতো। তো মানে অফের থেকে আমি হইলে বলতাম যে আমার জন্য এটা বেটার একটা অপশন হয় যে আমি ওকে নাইস নাইস। ওকে, সো আমরা মানে আইডিয়াটা বেসিক্যালি এটা। আমি আজকে সেশনে যেটা করব আপনাদের একটু ধরায়া দেব যে কোনটা আসলে কৌশল, কোন কোন কৌশলে বা কোন কোন ওয়েতে আসলে রিভার্টাল করা যায় বিতর্কে, পার্লামেন্টারি বিতর্কে। ইভেন পার্লামেন্টারি বিতর্কে না, আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে কারোর সাথে কথা বলতে গেলে কোন ওয়েগুলোতে আপনারা রিভার্ট আসলে দিতে পারেন, এই ওয়েগুলো আমরা শেখার চেষ্টা করব। আমরা একটা ওয়ে অলরেডি শিখে ফেলছি, আমি এখন ধরাই দিব আপনাদেরকে, যেটা আপনাদের 3 জনের ডিসকাশন থেকে আসছে। এইটাকে বলে ইমপ্যাক্ট রিলেটেড রিভার্টাল। ওকে, তাহলে আমরা প্রথম যে জিনিসটা জানলাম ইমপ্যাক্ট রিলেটেড রিভার্টাল জানলাম। আমি অনেকগুলো স্লাইড করছি, আমার কাছে মনে হয় স্লাইডের চেয়ে আমরা ডিসকাশন করে যদি জানার চেষ্টা করি অনেক ভালোভাবে জানতে পারবো। একটু লক্ষ্য করেন ইমপ্যাক্টটা কিরকম। আমরা যদি গভর্নমেন্ট সাইডে ডিসকাশনটা করি যে সন্তানকে যদি মায়ের সাথে রাখা হয়, আপনাদের দিক থেকে অনেকগুলো অ্যানালাইসিস আসছে। যেমন আমি যদি আপনাদের দিকগুলো অ্যানালাইজ করি, আপনারা বলতেছেন মায়ের সাথে থাকলে সেফ থাকবে, মায়ের সাথে থাকলে খাবারের যে সমস্যাটা এই সমস্যাটা থাকবে না, নিরাপদ খাবার পাবে, মায়ের সাথে থাকলে সে হচ্ছে মা সবচেয়ে মানে উত্তম প্রোটেক্টর, মা তাকে প্রোটেক্ট করবে, হ্যাঁ মার কাছে থাকলে গ্রোথনেসটা বা গ্রোটা অনেক ভালোভাবে হবে। এই ব্যাপারগুলো আপনারা গভর্নমেন্ট থেকে বলতেছেন, এইটাকে বলা হচ্ছে পজিটিভ ইমপ্যাক্ট। সো ব্যাপারটা বুঝেন, একটা ডিবেটে গভর্নমেন্ট সাইড থেকে কোনো একটা বিষয়ে চাইলে পজিটিভ অনেকগুলো ইমপ্যাক্ট দেখাইতে পারে, যে আমি যদি এইটা করি বা আমি যদি এই ডিসিশনটা গ্রহণ করি তাইলে অনেকগুলো পজিটিভ কনসিকুয়েন্সেস আছে বা পজিটিভ অনেকগুলো ইমপ্যাক্ট আছে। এখন লক্ষ্য করেন যদি ইমপ্যাক্ট রিলেটেড ডিবেট গুলা হয় বা মোশনটা এমন হয় যে ডিবেটটা অনেক বেশি ইমপ্যাক্ট রিলেটেড ডিসকাশন করতেছে, তাহলে অপোজিশন থেকে আপনি রিবার্টটা কিভাবে দিবেন? নাম্বার 1, আপনি দেখাইতে পারেন যে ইমপ্যাক্ট গুলা দেখাইছে এই ইমপ্যাক্ট গুলা কাজ করে না বা এই ইমপ্যাক্ট গুলা মিথ্যা, এই জিনিসটা দেখাইতে পারেন যে সন্তান সেফ থাকবে, এটা আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন যে কিভাবে আসলে জেলখানার ভিতর আসলে সেফ থাকতে পারে না। সেকেন্ডলি, সন্তান আসলে অনেক গ্রোথটা অনেক বেশি ভালো হবে, এটা আপনি চাইলে মিথ্যা প্রমাণ করতে পারেন। সো এই ইমপ্যাক্ট গুলাকে আপনি চাইলে মিথ্যা প্রমাণ করতে পারেন। বাট আমরা যেটা করি পার্লামেন্টারি ডিবেটের ইমপ্যাক্টের অ্যানালাইসিসে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে না, রেদার দেন গভর্নমেন্ট সাইড থেকে যে পজিটিভ ইমপ্যাক্টের কথা বলতেছে এইটা হবে না, রাদার দেন নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। যেমন আমরা বলতে পারি যদি সন্তান মায়ের সাথে থাকে, শিশুর যে মানসিক বিকাশটা মায়ের সাথে থাকলে সবচেয়ে বেশি যে ডেভেলপমেন্টটা হয় এই মানসিক বিকাশটা হবে। সেকেন্ডলি, একটা সন্তানের বেড়ে ওঠাতে মায়ের স্নেহটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই মায়ের স্নেহটা পাবে। এই যে পজিটিভ দেখেন ইমপ্যাক্ট গুলো আমি দেখানোর চেষ্টা করতেছি কেন আসলে মায়ের সাথে সন্তানটা থাকা উচিত। কিন্তু আমি রিভার্টালে গিয়ে এমন কোর এবং খুবই এক্সক্লুসিভ কিছু ইমপ্যাক্ট দেখাইতে পারি যেগুলো নেগেটিভ ইমপ্যাক্ট, যেগুলো এই পজিটিভ ইমপ্যাক্ট গুলাকে ওভারকাম করে যাবে। যখন আপনি বিতর্কে এই নেগেটিভ ইমপ্যাক্ট দেখানোর মাধ্যমে পজিটিভ অনেক ইমপ্যাক্টকে ওভারকাম করে যেতে পারেন, দিস ইজ আ টাইপ অফ রিভার্টাল। এইটা একটু মাথায় রাখেন। ওকে, সো আমরা একটা রিভার্টালের ওয়ে দেখাইলাম। তাহলে অপোজিশন কি বলতে পারে? নাম্বার 1, অপোজিশন বলতে পারে দেখেন আপনি এমন একটা, ওই যে আপনাদের দিক থেকে এই আইডিয়াটা আসছে, আপনি এমন একটা এনভায়রনমেন্টে, এমন একটা পরিবেশে সন্তানটাকে বড় করতেছেন যেই সন্তানটা ওভারঅল এনভায়রনমেন্টে অপরাধীতে ভরপুর। সন্তানটা যার সাথে কথা বলবে, যার সাথে আলাপ করবে সেও একটা ক্রিমিনালের বা অপরাধের ক্রাইটেরিয়া ভিন্ন ভিন্ন মাপের হইতে পারে। ওই অপরাধীর থেকে সে আসলে কি শিখতে পারবে না, নাম্বার 1। তার মানে এনভায়রনমেন্টটা আসলে খারাপ। নাম্বার 2, হ্যাঁ স্লাইড আমি দেখাচ্ছি না কারণ আমি স্লাইড আসলে আমি বললামই তো আপনাদেরকে, আমি 1-to-1 কথা বলে হচ্ছে দেখাবো। স্লাইড বিশেষ কিছু জিনিস আছে অ্যাডভান্স, ওগুলো আমরা আরো পরে আলোচনা করবো। ওকে, সেকেন্ডলি যে জিনিসটা চাইলে অপোজিশনে ইমপ্যাক্ট হিসেবে দেখাইতে পারে সেটা হচ্ছে একটা সন্তান ছোট অবস্থায় তার যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যেই ওয়ে হইতে পারে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন। জেলখানায় থাকলে মায়ের সাথে তার শিক্ষা ব্যবস্থা অত ডেভেলপ হবে না। হয়তোবা বলতে পারেন মায়ের শিক্ষায় অনেক
উত্তম শিক্ষা, কিন্তু আনুষ্ঠানিক শিক্ষা বা সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে যে শিক্ষাটা গ্রহণ করে সেই শিক্ষাটা সে গ্রহণ করতে পারবে না। তার মানে আমরা একটু মানে ফাইন লাইনার টানি, আসলে এই যে একটা এই ওয়েটাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট রিলেটেড রিবার্টাল বা যুক্তি খণ্ডন। তার মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখাইলে আপনি চাইলে নেগেটিভ ইম্প্যাক্ট দেখানোর মাধ্যমে সকল পজিটিভ ইম্প্যাক্টকে অনেক লো ডাউন করে দিতে পারেন। ওকে, ব্যাপারটা ভাইস ভার্সা হইতে পারে, উল্টা হইতে পারে। কিরকম? ধরেন গভর্নমেন্ট সাইড নেগেটিভ জিনিস দেখাইলো অথবা অপোজিশন সাইড